এই গর্দব সোর সোরটা বাংলা ভাষায় বক্তৃতা করে কি কাওয়া না কি 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 কি, এদের লাগিয়ে আবার জাতি কান্দে। যেগুলো আপনারা লেখেন মানুষকে বুঝ দেওয়ার জন্য, সুন্দর সুন্দর কথা লেখেন আপনারা, এতে আমাদের হৃদয়ে ক্ষরণ হয়, চোখে পানি আসে স্মৃতি কথা বলার জন্য। সে স্মৃতিও বোধ হয় তার নাই। আমার জানা মতে যিনি বসেছেন আমার পাশে, ওনার জন্মদাতাকে যখন কুলাঙ্গারেরা ধরে নিয়ে যায় নরপশুরা, তখন ওনার বয়স হয়তো বা 4 অথবা 5 বছর। কাজে অতটা স্মৃতিও ওনার নাই, আছে শুধু সারা জীবনের হৃদয়ের কান্না। এখন ওনার বয়স 59 বছর, আমার হিসাব অনুযায়ী 58-59। হৃদয়ের কান্না। তার যে বড় ভাইটি তখন 12-13 বছর ছিল, মিশুক মনির, ওনার সঙ্গে 2-1 বার আমার তার কর্মক্ষেত্রে পরিচয় ছিল। ওনার সঙ্গে আমার কোনো, আজকে যার সঙ্গে কথা বলতে বসেছি ওনার সঙ্গে পরিচয় নেই। ওই যে আপনি আলুর পথে বলছেন, কি আলুর পথে? ওই স্বাধীন সংলাপ, কি স্বাধীন? কেন এগুলা বলেন আপনারা টেলিভিশনে? বলে বলে মানুষকে বিভ্রান্ত করেন। এই দেশ স্বাধীনও না, এই দেশের স্বাধীনতা নাই, মানুষের ব্যক্তির স্বাধীনতা নয়, আলো তো নাই। এটা অন্ধকারের এমন গভীরেই দেশ নিমজ্জিত হয়েছে। আমার জীবনকালে এই দেশে আর কোনো আলোকবর্তিকা আমি দেখতে পারবো এটা মনে করি না। যেগুলো আপনারা লেখেন মানুষকে বুঝ দেওয়ার জন্য, সুন্দর সুন্দর কথা লেখেন আপনারা, এতে আমাদের হৃদয়ে ক্ষরণ হয়, চোখে পানি আসে। এই দেশে কোনো আলো নাই, দেশটা শেষ হয়ে গেছে। 54 বছর আগে 69, 70, 71, আমি 69 সনের সেপ্টেম্বর মাসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি MA ক্লাসে, 22 বছর বয়সে, 22.5 বছর বয়সে। সেপ্টেম্বর মাসে ভর্তিছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে হঠাৎ করে 69 সনের ডিসেম্বর মাসে এই মনির চৌধুরী সাহেব বলতেছে, 2 জন টিচার আমাদের জগন্নাথ হলের উত্তর গেটের সামনে তখন পিঠা বানাইতো। ঢাকাতে এত পিঠার দোকান ছিল না। আমি দেখলাম ওনারা 2 বন্ধু দাঁড়ায়া দাঁড়ায়া পিঠা খাইতেছে। স্যারকে দেখলাম, মনির চৌধুরী স্যার, আর সম্ভবত 2 জনই পৃথিবীতে নেই, তার নাম বোধ হয় গিয়াসউদ্দিন সাহেব। এই 2 জন দাঁড়ায়, 2 জনই শহীদ, পিঠা খাইতেছে, চিতই পিঠা সকালবেলা। আমার শরীর একটা ঝাড়া মারলো, কারণ আমি ওনাকে ওইভাবে চিনতাম না। তার একটা বই পড়ে আমি চিনলাম তাকে। বইটার নাম হলো রক্তাক্ত প্রান্তর। এই বইটা যারা না পড়ছে তাদের শিক্ষা জীবনে নিশ্চয়ই সবাই পড়ছে। আমার এই বইটা আমি উপলব্ধি দিয়েই পড়েছি। এই বইয়ের কতগুলো ক্যারেক্টার, বিশেষ করে ইব্রাহিম কার্দির ক্যারেক্টার। যাও, মনির চৌধুরী সাহেবের প্রতি আমার শ্রদ্ধা, অসীম শ্রদ্ধা, শুধু এই কারণে না, উনি ওই যে জেল খাটতে শুরু করছে, বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি, যখন এই দেশে নারায়ে তকবীর আল্লাহু আকবার, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুখ মে পান, ছিনকে লেঙ্গে পাকিস্তান স্লোগানে যখন মুখরিত, তখন তারা ভাই বোন জনাব মনির চৌধুরী এবং নাদিরা বেগম, তারা তখন স্লোগান দেয়, এ আজাদি ঝোটা হে লাখো ইনসান ভুকা হে। কত শ্রদ্ধা পাওয়ার যোগ্য। MN রায়ের শিষ্য তারা, মানবেন্দ্রনাথ MN রায়ের কথা বলে, আমাদের সন্দীপের সেই কাকা মুজাফফর, কমরেড মুজাফফরের কথা বলে তারা বিরোধী রাজনীতি করে জেলে জেলে যাচ্ছে, আসছে, আবার জেলে যাচ্ছে। ভাই বোন 2 জন ভাষা আন্দোলনে জেলে গেল, সব কিছু, ভাষা আন্দোলনে গিয়ে কবর কবিতা নাটক করলো, কত কিছু। মনির চৌধুরীর ইতিহাস বলে শেষ করা যাবে না। অল্প বয়সে মারা গেছে আমি বলবো না, তবে মধ্য গগনে তখনও তিনি আসেন নাই। তার জীবন সূর্যটা তখনও মধ্য গগনে আসে নাই, তখন উনি পৃথিবী ছেড়ে তাকে যেতে বাধ্য করা হলো। সেই 14ই কত কমু আপনাকে, আমি বলে 5 দিন বলতে পারবো আমি, নির্ঘুম। কারণ আমি নিজে যোদ্ধা ছিলাম, শুধু যোদ্ধা ছিলাম না, শুধু অস্ত্র হাতে একটা রাইফেল নিয়ে গুলি করছি তা না, আমি বুঝে শুনে যুদ্ধে গেছি। আমি বাঙালি জাতির ইতিহাস, তার ঐতিহ্য, তার সংস্কৃতি,
পদ্মা মেঘনা যমুনার পারে পারে যে বাঙালি জাতির 10,000 বছরের ইতিহাস বুঝে শুনে আমি রাজনীতি করছি। কারণ আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমি MA ফাইনাল ইয়ারের ছাত্র, আমার বয়স 23 বছর, এবং আমি এখনকার মতো গর্দবদের সাথে মিলতাম না। তারা ভালো কি মন্দ পরবর্তী সময়ে সেটা আমি বলবো না, আমার সেই সময় রিয়েল মিলটাই ছিল সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাকদের মতো লোকজন, ছাত্রনেতাদের সাথে। রাশেদ খান মেননদেরকে দেখলে সালাম দিতাম, সাইফুদ্দিন আহমদ মানিক, মতিয়া চৌধুরীরা, তাদেরকে দেখলেই সালাম দিতাম। তারা ছিল ছাত্র নেতা বা নেত্রী। এই গর্দব সোরটা বাংলা ভাষায় বক্তৃতা করে কি কাওয়া না কি 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 কি, এদের লাগিয়ে আবার জাতি কান্দে, ওইসব না। কাজেই আমি যে কথাটা বলতে চাই, সেইখান থেকে রাজনীতি করতে 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 একটা পর্যায়ে যখন তাদের ভাষা আন্দোলন, তাদের চিন্তায় চেতনায় বাঙালি জাতি যখন এক জায়গাতে আসলো, এবং তাদের চেতনার স্তরটা যখন একটু সংশোধিত হয়ে 60-এর দশকের দ্বিতীয় পর্যায়ে আইসা 66 সনে যখন এটা জাতীয়তাবাদী রূপ নিল, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদী রূপ, এবং যখন স্লোগানটা আসলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, শ্রেষ্ঠ স্লোগান। তোমার আমার জাতীয়তাবাদের সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। রক্ত সূর্য উঠেছে, সেই যুদ্ধটা আমি করেছি। সেই যুদ্ধের পর্যায়ে পর্যায়ে আমাদের এই যে বুদ্ধিজীবীরা যাদেরকে হত্যা, ওই যে গিয়াসউদ্দিন আহমদকে মারা হয়েছে, মৃত্যুর আগে লিখে গেছে রাইফেল রুটি আওরত, কঠিন ব্যাপার। এই যে জিসি দেবকে হত্যা করা হয়েছে, এই যে ডক্টর আব্দুল আলিম চৌধুরী ডাক্তার, চোখের ডাক্তার ছিল বইলা, যেহেতু সে সৈয়দ নজরুল ইসলামের আত্মীয় ছিল, সেই বাড়িতে সৈয়দ নজরুল ইসলাম পালাইয়াছিল, এই অপরাধার চোখ খুললে মারা হয়েছে। তাদের দুর্ভাগ্য হলো তারা বাবার লাশটা পায় নাই, বা তার আম্মা তার স্বামীর লাশটা পায়, এটা তাদের দুর্ভাগ্য। আমিও মনে করি এটা দুর্ভাগ্য। কিন্তু মুনির চৌধুরীদেরকে হত্যা করার কারণটা হলো এই দেশটাকে মেধাশূন্য করা, বাঙালি যাতে সামনের দিকে আগাতে না পারে, তার চোখটাকে তুলে ফেলা, যাতে অন্ধকার সব। সেই মুনির চৌধুরী সাহেবদেরকে হত্যা করা হইল, ওই যে বিচারের কথা বলেন, এই কথা বলেন, ওই কথা বলেন। আমি বলবো এখানে কিছুটা গাফিলতি আছে, 72 থেকে 75-এর সরকারের কিছুটা গাফিলতি আছে, কিন্তু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না। একটু সময়, তারা মনে হয় সময়টা পাচ্ছে আস্তে আস্তে করি, কিন্তু সময়টা কিন্তু চলে যাচ্ছে। মুনির চৌধুরী সাহেবদের মতো মহামানবদেরকে এবং অন্যান্য বুদ্ধিজীবীদেরকে আজকে যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, যাদেরকে হত্যা করছে তাদের কঠিন বিচার হওয়া উচিত ছিল, যে বিচারটা হয় না। এখন বরং এইসব অমানুষ, নরপশু, নরাদমরা এইসবকে নিয়ে ঠাট্টা মশকরা